বাংলাদেশে আর বাদশার বাড়ি আমি কোনোদিন দেখিনি, আমি কোনো ভিডিওতে পাইনি। একমাত্র বাংলাদেশে বাদশার বাড়ি সেটাই হচ্ছে বগুড়া শিবগঞ্জে। তো এই বাদশার ছেলে ছিল সেই গাজী কালু। আর ইনার সাথে মোটক রাজার মেয়ে যে চাম্পাবতীর কাহিনী নিয়ে আমরা অনেক নাটক সিনেমা দেখেছি, মধুমালা মদন কুমার সিনেমাতে দেখেছি। তারা লালপরি এবং নীলপরি তারা কিন্তু তার এক দুজনক এককে নিয়ে এসে যখন চেতন করায় তখন মনে করেন তারা একে অপরকে দেখে তারা প্রেমে পড়ে যায়। ফুল টুল দেওয়া রয়েছে, খুব সুন্দর একটি মাজার। হ্যাঁ, একদম তাজা ফুল। এখানে দেখুন, এখানে তো ফুল দিয়ে সাজানো হয়েছে, এখানে কিন্তু দেখেন তাজা ফুলও দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এই যে দেখুন আমি দেখতেছি দেখেন ফুল দেওয়া রয়েছে। বাঘ দেখেছে আপনার বাপ দাদারা? হ্যাঁ, বাঘও দেখেছে। সবই দেখছে। এলাকার মানুষের মুখ থেকে শুনলাম, তারা বলল যে মানে রাত শেষ হলে যখন সকাল হতো তখন বাঘের ছাপ পাওয়া যেত। তারা সবাই বাঘের ছাপ নিজ চোখে দেখছেন। এখানে এক সময় যে এই রাস্তা দিয়ে কিন্তু বিশাল বড় বড় বাঘ বাইর হয়ে এখানে অবরোধ করে বসে থাকতো। হঠাৎ করে গাওয়ার জ্বর হয়। হঠাৎ করে আপনার কাছে জ্বর। ধীরে বাদ তারপর জ্বর হলে পরে তো পর করছে তো পোলা খাবার যেতেছে কি যে করছে তা জানি না, কিন্তু মানে গায়েবী ভাবে, কষ্ট শোনা যাচ্ছে মানে মানে আমি আপনার শুনে পাচ্ছেন কিন্তু দেখে পাচ্ছেন না। না, দেখতে পাচ্ছে শুনে পাচ্ছে, বা আমার পাশে আশেপাশে জেলার লোক আছে তারাও শুনে পাচ্ছে না, কিন্তু আমি শুনে পাচ্ছি। আমার কাছে এই তো করে পোলা খাবার খেয়ে করছিল আর বউ ইভেন্ট শুরু করে। দর্শক বন্ধুরা, আমি এমন একটি জায়গাতে এখন দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটি হচ্ছে গাজী কালু চাম্পাবতীর মাজার। এই গাজী কালু চাম্পাবতী ছিল ঠিক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সেকেন্দারাবাদ যে নাম হয়েছে, সেই বাচ্চা সেকেন্দারের নামে সেই গ্রামের নাম, যাকে বলা হয় মহাস্থান গড়। তো মহাস্থানের পশ্চিম পাশে আজও তার রাজপ্রাসাদ রয়েছে, আপনারা যা দেখতে পারেন, মানে তার জমিদার বা সে বাদশা আর কি। বাংলাদেশে আর বাদশার বাড়ি আমি কোনোদিন দেখিনি, আমি কোনো ভিডিওতে পাইনি। একমাত্র বাংলাদেশে বাদশার বাড়ি সেটাই হচ্ছে বগুড়া শিবগঞ্জে। তো এই বাদশার ছেলে ছিল সেই গাজী কালু। আর ইনার সাথে মোটক রাজার মেয়ে যে চাম্পাবতীর কাহিনী নিয়ে আমরা অনেক নাটক সিনেমা দেখেছি, মধুমালা মদন কুমার সিনেমাতে দেখেছি। তারা লালপরি এবং নীলপরি তারা কিন্তু তার এক দুজনক এককে নিয়ে এসে যখন চেতন করায় তখন মনে করেন তারা একে অপরকে দেখে তারা প্রেমে পড়ে যায়। ঠিক এই মধুমালা মদন কুমার সিনেমার থেকে শুরু কমপক্ষে 10 থেকে 15টা সিনেমা রয়েছে এই গাজী কালু চাম্পাবতীকে নিয়ে। আর এই বাংলাদেশে কিন্তু আমি 8টা, এই আজকে যেখানে আসছি এখান থেকে প্রায় 8টা এই গাজী কালু চাম্পাবতীর মাজার আমি ভিডিও করেছি। আপনারা অবাক হয়ে যাবেন, শুধু এই গাজী কালু চাম্পাবতীর মাজার এখানে নয়, ঠিক ঝিনাইদহ কিন্তু আমি দেখাইছি, বগুড়া শেরপুরে রয়েছে, এখানে রয়েছে, আর চট্টগ্রামে রয়েছে। তো আমি 8টা মাজার রয়েছে। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে জানি না এই গাজী কালু চাম্পাবতীর মাজার আসলে কতটা, কিন্তু একজন আমাকে বলেছিল ঠিক ঝিনাইদহ যে সবচেয়ে বড় এদের 3জনের যে মাজার রয়েছে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায়, সেখানে আমি এক খাদেমের কাছ থেকে শুনেছিলাম যে 108টা মাজার এই বাংলাদেশ এবং ভারত মিলে রয়েছে, বাট 68টা মাজার রয়েছে শুধু খালি বাংলাদেশেই। তো এই মাজার এমন একটি অলৌকিক রহস্য ঘেরা, সেখানে আমি যাচ্ছি। আমি এখন রয়েছি বগুড়া সদর উপজেলার সেই শাকশিমলিয়া বা ছাতশিমলিয়া গ্রামে উত্তরপাড়াতে। আসুন আজকে দেখব। ঠিক এর আগে আমি গাজী কালু চাম্পাবতীর মাজার অনেক দেখাছি, আজকেও কিন্তু আমি সেই বাচ্চা সেকেন্দারের বাড়ির পাশেই কিন্তু এখানে তাদের মাজার। তো সেখানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এখানেই বলে নাকি অনেক বাঘ বাইর হতো এক সময়, ঘোরাফেরা করতো এখানে, অনেকে কিন্তু ঠেকে মারাও গিয়েছে। এগুলো নিয়েই বিস্তারিত আমার আজকের ভিডিও। চলুন আমি আপনাদেরকে নিয়ে যাব সেই মাজারের মধ্যে, আসুন। এই যে আমরা প্রবেশ করতেছি যেই মাজারে, এটা একটা গ্রামের ভেতর। এই সাতশিমলিয়া যে গ্রাম, এই গ্রামের মাঝখানে এই মাজারটি। একসময় এগুলো কিন্তু অনেক অন্ধকার ছিল,
অনেক অন্ধকার ছিল, মানে এখানে বলে নাকি অনেকে মারা গিয়েছে। আমি আসতে শুনলাম এক চাচা বললেন যে এখানে অনেকে ঠেকে মারা গেছে। বগুড়ায় মাসে ঠেকা যাওয়া মানে ভয়ে, আতঙ্কে এখানে অনেকে ডেট হয়ে যায়। বাট এই রাস্তা দিয়ে যেটা আমি আসলাম, দাঁড়িয়ে আমি কথা বললাম, এই রাস্তা বিশাল বড় বড় বাঘ বাইরে হয়। এই বাঘ বাইরে হওয়ার কাহিনী রয়েছে। সেই কারণ এই বাদশা সেকেন্দার তো আপনারা জানেন সে একটা বাদশা, রাজার চাইতে বড় বাদশা। আর সেই বাদশার একমাত্র পুত্র ছিল সেই গাজী, এবং আরেক পুত্র ছিল পালক পুত্র, তার নাম হচ্ছে কালু। এই গাজী এবং কালু তারা কিন্তু তার যে সোনার পালঙ্ক, বিছানা বা প্রাসাদ রেখে তারা কিন্তু বন জঙ্গলে কিন্তু ঘুরতো। কেন বন জঙ্গলে ঘুরতো? যে তারা আল্লাহওয়ালা, ওই প্রাসাদের থেকে তারা আল্লাহকে পাবে না। তারা কিন্তু এক্ষেত্রে ইসলাম প্রচার করার জন্য যে বিভিন্ন আহ, বনে বনে কিন্তু ঘুরেছে। তার সঙ্গী সাথী হয়েছিল সেই মোটক রাজার মেয়ে, সে চাম্পা। আসুন, এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই নীল আকাশের নিচে এখানে দুইটা মাজার দেখতে পাচ্ছেন। ঠিক একদম পাশে যেটা, এটা হচ্ছে, ওটা হচ্ছে কালু, ঠিক আছে, লাস্টের এটা কিন্তু কালুর মাজার। ঠিক এই মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাম্পাবতীর মাজার। আর এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে সেই এই ভেতরে, এই যে দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, একদম সুন্দর বাঁধানো চাকচিক্যময় যে মাজার, এই মাজার হচ্ছে এটা পুরোটাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালুর মাজার, সরি গাজীর মাজার। আর এটা হচ্ছে চাম্পাবতী, তার সহধর্মিণী এবং তার ভাইয়ের মাজার। তো এই গাজী কালু চাম্পাবতীর এমন একটি প্রেম কাহিনী রয়েছে, এবং এখানকার রহস্যময় যে বিষয়, এখানে শিমুল গাছ, এখানে মানে পিতরাজ গাছ, এখানে বলা হচ্ছে যে শত শত জিন তারা এখানেই বসবাস করে। এখানে যদি আপনি 19-20 যদি কিছু হয়ে যায়, তাহলে আপনার আপনার কপালে কিন্তু দুঃখ নেমে আসবে। দর্শক বন্ধুরা, এটা এমন একটি জায়গা, আমি যে দাঁড়িয়ে রয়েছি, এই এখানে একটা তুলো গাছ বা সিম, মানে যাকে বলা হয় শিমুল গাছ, এখানে পিতরাজের গাছ, এখানে বলা হচ্ছে যে এই যে উঁচু জায়গাটি, এটা একটা রহস্যময় অলৌকিক জায়গা। আর এখানে ছিল একসময় বড় বড় বিশাল বড় বড় গাছ। এখানে অনেক, মানে সমস্যা তো থাকবেই, কারণ এখানে যেখানে জিন রয়েছে সেখানে, এখানে আসলে আমি যতই বাহাদুরি করি আমারও কিন্তু সমস্যা হতেই পারে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, আমি জানবো যেখানে জিন, এখানে যে বাঘ বাড়াতো, এগুলো নিয়েই আজকের এই ভিডিও। থাকুন আমার সাথে দর্শক। চাচা, এখানে কি বাড়ি আপনার? ওই পাশে। তো এই যে গাজী কালু যে মাজার এখানে, তো এখানে বলে নেই এক সময় এখানে বাঘ বাড়াতো বা এরকম বলে নাকি শোনা যায় এরকম। হ্যাঁ, এখানে কি ওরস শরীফ, আপনি কি আলো ওরস শরীফ হয়? তাহলে এখানে আপনারা আসেন, মানত টানত করেন না? হ্যাঁ, মানত টানত করলে কি সেটা কি ভালো হয়ে যায়? যে রোগ বালাই বা এই জন্য যে মানত গুলো করে আর কি। আমরা মনে করেন যে এখানে ওরস করি, ওরা এই মাজারের জন্যই ওরস করি। এই মাজারের জন্য হ্যাঁ। এই মাজার বলে জাগ্রত, যা হ্যাঁ। চাই তাই হয় এরকম, মানুষ ওই যে মুরগি দেয়, ইয়ে দেয়, ওগুলো দেয়, সব দেয়। সব ভালো হয়ে যায়। হ্যাঁ। বাপরে। তো এই গাজী কালু তো অনেক দিন ধরে এই মাজার। হ্যাঁ। হ্যাঁ, তবে আপনারা কি দেখেননি অলৌকিক ভাবে এখানে কিছু? না বাবা, এই যে বাঘ বাড়ায় মাঝের মধ্যে, না আমরা দেখিনি বাবা। আমরা আগে, আমার বাড়ি তো আর এখানে না, আমার বাড়ি অন্য জায়গায়। শোনেননি? শোনেননি? মানুষের মুখে শুনছি। আচ্ছা, কি শুনেছেন এই জায়গা নিয়ে? মানুষ এখানে জাগ্রত মানুষ ইয়ে হয়, ওই শুনি যে বাঘ বাড়ায়, আমরা তো নিজের চোখে দেখিনি বাবা। কিন্তু শুনেছেন খালি যে বাঘ শুনি, বাড়াতে হ্যাঁ, একসময়। শুনেছি। আর আগে বলে নাকি একটু বড় বড় গাছ ছিল আরো। হ্যাঁ, গাছ ছিল তো, হ্যাঁ, গাছ ছিল তো। এলা পড়ে গেছে, এখন এলা নতুন গাছ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধুরা, আমি জানবো যে এলাকাবাসীর কাছে সেই আমি কমপক্ষে 3টা সিনেমা দেখেছি, সেই গাজী কালু চাম্পাবতী। আর যদি বিভিন্ন সিনেমা দেখবেন, যে আমি একটা কথা বলি, যেমন দেখবেন যে রঙিন রূপবান সিনেমাতে হঠাৎ করে গাজী কালু এসে স্বপ্নে বলে যে তোমার এই 12 দিনের শিশুকে বনবাস দিতে হবে। হ্যাঁ, তো এই যে একটা রুলস, বা আমরা দেখেছি যে গাজী কালুর বিভিন্ন সিনেমাতে, নাটকেতে তাদের কাহিনী বা তাদের একটা রূপ দেওয়া হয়, কিন্তু সেই গাজী কালু চাম্পাবতী, আসলে এই গাজী কালু ছিল এই বগুড়ার যে বাদশা সেকেন্দারের বাড়ি, ঠিক মহাস্থান থেকে পশ্চিম পাশে 1.5 কিলোমিটার দূরে ওই সেকেন্দারাবাদ যে গ্রাম রয়েছে, মানে বাদশা সেকেন্দারের নামেই কিন্তু সেই গ্রামের নাম
সেকেন্দারাবাদ। আর সেই মানে বাদশা সেকেন্দারের দুইটা পুত্র গাজী এবং কালু। তো এই কাহিনীগুলোই আমি জানানোর চেষ্টা করব। তাই থেকে তাই আর বাঁচে না। তাই আর বাঁচে না, আচ্ছা, ঠেকে যাওয়া মানে ভয় করা। ভয় করা। আচ্ছা, আমরা বলি যে ভয় বা বিভিন্ন জাত ভয় পাওয়া, আর এই বগুড়ার ভাষায় বলা হয় ঠেকে যাওয়া। তো এখানে অনেকে ঠেকে যায়। ঠিক আছে, মনে করেন তাই ভয় করে, তাই মনে করেন সহজে বাঁচে না। ওরে বাপ, এত জাগ্রত জায়গা! এটা ভয়ঙ্কর জঙ্গল ছিল আগে, এটা আগে জঙ্গল ছিল ভাই, আর তাই না? এটা কিচ্ছুই আছে না, মানে কোন না সন্ধ্যা লাগলে ভয়তে মানুষ আসেনি এই এলাকায়। এই গোরস্থান। আচ্ছা বলেন তো, এই জায়গার নাম মানে গ্রামের নামটা কি? এই গ্রামের নাম হচ্ছে 700 মিলাই, কিন্তু এই 700 জায়গার মিলাই। নাম হলো গোরস্থান। গোরস্থান মানে এই এনাদের গোরস্থান বা মাজার আছে বলে গোরস্থান জায়গার নাম। গোরস্থান, এই জায়গার নাম গোরস্থান। আচ্ছা, আপনি কখনো বাঘ দেখেননি এখানে? যে বাঘ সবাই দেখে এটা। না ভাই, আমরা দেখিনি ভাই, কিন্তু আমাদের বাপ দাদারা দেখছে, গল্প করছে, আমরা শুনছি, কিন্তু আমরা এখনো চোখে দেখিনি। মানে আপনার বাপ দাদা দেখলেও আপনারা এখনো দেখেননি? না ভাই, কিন্তু আমরা ভয়েতে সন্ধ্যার সময় আসিনি কোনোদিনই না। আপনার যখন আরো আগে ভয় আসেননি, কিন্তু এখন দোকান এখানে আছে। এখন মনে করেন বহুত কিছু হয় হ্যাঁ, এখন কারেন্ট টারেন্ট আলো টালো সব এখন মনে করেন ধরেন রাস্তাঘাট গোটা এতই লোক থাকে এটি। এখানে। হ্যাঁ। আচ্ছা, আমার এই পাশে একটা মুরব্বী রয়েছে। দর্শক বন্ধুরা, আসলে গাজী কালুর ইতিহাস অনেক সিনেমাতে, নাটকেতে আমরা পড়েছি, উপন্যাস। চাচা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আপনার বয়স কত হবে আনুমানিক? 100 বছর? না, এর কত? 75। আলহামদুলিল্লাহ 75, মানে পৌনে এক মানে 100। এখন মনে করেন 25 বছর কম। হ্যাঁ 100, মানে 100 হতে আর 25 বাকি। আল্লাহ হায়াতে দান করুক, বর্তমানে আপনার সেঞ্চুরি পার হয়ে যাক। তো এই যে গাজী কালু চাম্পাবতীকে নিয়ে আপনারা কি শুনেছেন এখানে? এই যেগুলো শোল করলো এগুলোই শুনেছি আমরা। আমার বাপ দাদারা তো দেখছে এগুলো কবার বলি। এই বাঘ দেখেছে আপনার বাপ দাদারা? হ্যাঁ, বাঘও দেখেছে? সবই দেখছে, আপনার কাছে গল্পও করেছে যে আমরা গল্প দেখেছি? করেছে। এই লাঠি ওগুলো দিন সবাই যাস নে। ওরে বাবা রে বাবা, বুঝছেন? এটা আসলে কি হবে? আসলে ভয় করবো, ভয় করলে বাঁচবো না ভাই। মানে ঠেকা যাবে এখানে ঠিক ভয়? আছে, হ্যাঁ। অনেক লোক, আমার মাও মারা গেছে এর থেকে। আর আমার নিজের মাও মারা গেছে। সুবহানাল্লাহ। তো এখন আমি অবাক হয়ে গেলাম। দর্শক বন্ধুরা, এই যে চাচার বয়স 75 বছর, আর এই গাজী কালু চাম্পাবতীর মাজারে এখানেই বলে কোনো একটা দুর্ঘটনায় মারা গেছে। কি হয়েছিল আপনার মায়ের সাথে? মাও এখানে পাতা ঝাড় দিবে আসছিল, পাতা। হ্যাঁ হ্যাঁ, পাতা। বুঝছেন? হ্যাঁ, তখন এই পাতা ঝাড় দিস না, মানা করছে। তো ঝাড় দিলে কি হবি? হ্যাঁ, তো এই এই কথা হলো এটাই। মানে একটু না জেদাজেদি করছে। হ্যাঁ, এটাই কথা এটাই। এক কথায় শেষ। এক কথাই শেষ। বাড়ির যে গাওয়ার জড়াচ্ছে, মাথার চুল মুল সব পড়ে গেছে, নেড়ে হয়ে গেছে। মুহূর্তের মধ্যে? হ্যাঁ, ইয়ে সুবহানাল্লাহ। আপনার মা এখানে পাতা ঝাড় দিয়ে তখন বাসায় নিয়ে গেছে, অটোমেটিক জ্বর, কিছুক্ষণ পর চুল টুল পড়ে মারা গেছে। হ্যাঁ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার এখানে মা, ইনার আমার আপন মা। মা। হ্যাঁ, আমরা একটি মায়ের দুইটি সন্তান। এক ভাই মারা গেছে ছোটবেলা। আর আপনি একাই? আমি আছি একাই। আপনার নাম কি? আমার নাম খলিল। বাহ, নামটাও তো ভালো, খলিলুল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভাত দা আন্দাজ নেই, ভাত হ্যাঁ, রান্না আগে করে। তো খড় টড় পাতা লতা দেয়। হ্যাঁ। এই যে, তো দর্শক বন্ধুরা, দেখুন যে এই গাজী কালু চাম্পাবতীর যে মাজার আগে কত ভয়ঙ্কর জাগ্রত ছিল। কারণ যুগে কালের পরিবর্তনে এখন এখানে ইন্টারনেটের ব্যবস্থা রয়েছে, রাস্তা হয়েছে, বিদ্যুৎ হয়েছে, আর তো ইন্টারনেট আছে। এখন যদি বলা হয় শহরের চাইতে গ্রামে বেশি সুবিধা। হ্যাঁ, শহরের চাইতে গ্রামের মানুষ বেশি পেয়ে থাকে। আগে আমরা গ্রামে ইন্টারনেট ছিল না, এখন ইন্টারনেট ব্যবস্থা রয়েছে। ডিশ ছিল না, ডিশ রয়েছে। রাস্তা ছিল না, রাস্তা হয়েছে। বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ হয়েছে। মানে এখন বলা যায় শহরের চাইতেও গ্রামের মানুষ অনেক সুখে শান্তিতে থাকে। তো আমি এখন মাজারের বিস্তারিত, এই মাজারের ভিতরে আমি এখন যাব, যে আরো বিস্তারিত আপনাদেরকে দেখাবো। থাকুন আমার সাথে। বলেন। আসলে আমি এই মাজারে যখন প্রবেশ করি, তো আমি দেখলাম যে মাজার মূলত আমাদের কবর, কবরকে কিন্তু যারা অলি আল্লাহ ছিল তাদের কবরকে কিন্তু মাজার বলা হয়। তো আমাদের কবর মূলত 3 থেকে 4 হাত হয়ে থাকে। আমি এই মাজারটি দেখলাম, প্রায় দীর্ঘ যদি মাপা হয় প্রায় 15 হাত হবে। তো এই 15 হাত দীর্ঘ, মানে বোঝাই যায় যে আগেকার মানুষ অনেক নাম্বা ছিলেন। আর জানি না এটা কত শত শত হাজার বছর ধরে আছে কিনা। আমরা সকলেই সিনেমায় দেখি গাজী কালু। আসলে আমরা রিসার্চ করি না যে কে সেই গাজী কালু, সেই গাজী কালু কোথায় আছে। এটাই সেই গাজী কালুর মাজার। এলাকার মানুষের মুখ থেকে শুনলাম, তারা বলল যে মানে রাত শেষ হলে
যখন সকাল হতো তখন বাঘের ছাপ পাওয়া যেত। তারা সবাই বাঘের ছাপ নিজ চোখে দেখছেন। এই জায়গায় হ্যাঁ, মানে বাঘ হেঁটে চলাফেরা করত। আর এখান থেকে যে আমরা জানি যে একটা জিনের বিচার করা হয়, ওখানে বলে বাঘ নাকি এখান থেকে হেঁটে যেতেন। অর্থাৎ এই বনের যারা পশু আছে, সেই পশুরা কিন্তু এই অলি আল্লাহর কথা শোনেন। যার কারণে এই পশু এই গাজী কালুর কথায় এই তাকে পিঠে করে নিয়ে বহন করতেন। দর্শক বন্ধুরা, আমি কিন্তু দেখানোর চেষ্টা করব বা আমি কাছ থেকে দেখার চেষ্টা করব, কারণ যখন আসছি শুধু আপনারা জানেন যে অলি আল্লাহর দেশ বাংলাদেশ, একটা অলি আর একটা আউলিয়ার ভিতরে কিন্তু আকাশ জমিন পার্থক্য। সবাই কিন্তু আউলিয়া হতে পারে না। আমরা ঢুকতে দেখেছি 3 আউলিয়ার কিন্তু মাজার শরীফ। সেই 3 আউলিয়া বলতে গেলে এই 3 জনের কিন্তু আউলিয়ার খাতায়। তো গাজী কালী চাম্পাবতী এনারা কিন্তু আউলিয়া, অলি না। কারণ শত নয় হাজারটা অলির চাই প্রধান হতে পারে, সে হয় আউলিয়া। তো আমি এমন একটি আউলিয়াদের মাজারে আমি এখন অবস্থান করতেছি, আমি যাব, থাকুন আমার সাথে। এই যে দেখুন, এই যে দেখেন, এর বাপরে রং করছে মনে হয়। এই যে দেখুন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ফুল টুল দেওয়া রয়েছে, খুব সুন্দর একটি মাজার। হ্যাঁ, একদম তাজা ফুল। এখানে দেখুন, এখানে তো ফুল দিয়ে সাজানো হয়েছে, এখানে কিন্তু দেখেন তাজা ফুলও দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, আমি দেখতেছি, এই যে দেখেন ফুল দেওয়া রয়েছে। এই যে আমি দেখাচ্ছি, এটাই হচ্ছে সেই আহ, আহ, আপনাদের গাজী, যে হচ্ছে আহ, আপনাদের বাদশা সেকেন্দারের যেটা বড় পুত্র, এবং তিনি কিন্তু রাজ্য ছেড়েছেন। হ্যাঁ, বিশাল বড় একটা মাজার, মনে করতে 1 2 3 4 5 6 7, কমপক্ষে 8 10 হাত, 10 হাত লম্বা হবে, তারও বড় হবে। ওই মাথা আর এই মাথা হিসাব করতে গেলে 16 18 20 হাত হবে। এই যে দেখুন কি লম্বা একটি মাজার শরীফ, অনেক লম্বা, হয়তো বা তারাও হয়তো বা বড় ছিল কিনা। আর এই যে দেখতে পাচ্ছেন, ঘুরিয়ে দেখাও, অনেক সুন্দর যে মাজারটি, এটাই হচ্ছে সেই গাজীর মাজার। আর পাশে হচ্ছে চাম্পাবতী এবং কালুর মাজার। আমরা কিন্তু অনেক মানে ভাবেই আমরা দেখেছি, শুনেছি, বা আমরা অনেক পড়েছি, বা সিনেমাতে দেখেছি, তাদের কিন্তু রূপ দেওয়া হতো। সেই আহ, মাজারে আমি কিন্তু আজকে সত্য সত্যই কিন্তু চলে আসছি, এসে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কি সুন্দর মাজার। এই মাজার হচ্ছে আপনাদের সেই আউলিয়া, সেই গাজী এবং কালু। দেখুন তারা কিন্তু একটা বাদশার পুত্র হওয়ার পরেও, তারা কিন্তু বাদশার পুত্র হওয়ার পরেও তারা কিন্তু কি করেছেন, রাজ্য ছেড়েছেন। তারা কোনোদিনই রাজ্যে ছিল না। অনেক ভাবেই কিন্তু মানে থামানোর চেষ্টা করেছে সেই বাদশা সেকেন্দার, যে তুমি আমার একমাত্র পুত্র, তুমি কেন বন জঙ্গলে ঘুরবা, তুমি কেন বন জঙ্গলে থাকবা, তুমি থাকবেন রাজপ্রাসাদে। হ্যাঁ, কিন্তু তিনি কোনোদিনই নরম বিছানাতে তিনি মাথা লাগাননি, তিনি কিন্তু কখনো থাকেননি। তিনি সবসময় ফলো করেছে, ইসলামের দাওয়াত দিয়ে ঘুরে বেড়াছেন, আর বনে জঙ্গলে ছিলেন। তার জন্য তার সাথে একটা বাঘের একটা সম্পর্ক হয়ে যায়। বাঘ পুষ মানে দেখুন, আমরা এক মানুষে আর এক মানুষের কিন্তু কথা শুনি না, পুষ মানি না। আর একটা সেই অলির কথা বা আউলিয়ার কথা শুনে সেই বাদশা সেকেন্দারের পুত্র গাজীর ভক্ত হয়ে গেছিল কয়েকটি বাঘ। আর সেই বাঘের চড়ে কিন্তু এই এলাকাতে কিন্তু ঘুরে বেড়াতো। এখান থেকে সামনে কিন্তু, এখান থেকে উত্তর দিকে বিলের মাঝখানে যেই এখন জিনের কোট বলা হয়, কেউ বলে গাজী কালুর কোট, কেউ বলে বিচারালয় কোট, বা বাদশা সেকেন্দার বিচার করতেন, যাই বলেন না কেন, সেই জায়গাতে এখান থেকে বাঘের চড়ে যেত আর কি। ভাইয়া, এই গ্রামের নাম কি? উত্তর শাসমলা। উত্তর সাগরা। তোমার নাম কি? রিপন। রিপন। আচ্ছা, এটা কার মাজার জানো? গাজী কালু। কাজী কালু। তো এখানে কি তোমরা ঘোরাঘুরি করতে ভয় লাগে না? না, ভয় আমরা লাগে না। শুনেছি এখানে অনেক জিন আছে, এখানে বাঘ বাড়াতো, এখানে যে ঘোরাঘুরি করতে আছে ছোট মানুষ, না, এতে কোনো সমস্যা নাই। কারণ এখানে বাড়ি, এই জন্য ভয় লাগে না। ভয় লাগে না। তাই? আর আমরা কিছু না করলে তো তারাও কিছু করবে না। তাও ঠিক আছে আপনার কথা। তো তাহলে কি স্কুলে যাওয়া হয়? না, স্কুলে যাই না, লেখাপড়া করি, কাজ কাম করি। কাজ কাম করেন? তুমি তো ছোট মানুষ, হুম। বয়স কত? 12 বছর হবে? না, 17 বছর বয়স। 17 বছর। তো তুমি স্কুলে যাও না কে? যাই না, এমনি ভালো আচ্ছা লাগে না। আচ্ছা। ভাইয়া, তোমার নাম কি? মোহাম্মদ রাকিবুল হাসান বাপ্পি। রাকিবুল হাসান বাপ্পি। বাপরে, রাকিবুল হাসান বাপ্পি, এই একটা ক্রিকেটার ছিল রাকিবুল
তো যাই হোক, এই বগুড়ার কিন্তু এমপির নামও কিন্তু রাকিবুল, হ্যাঁ, হাসান রিপু। হ্যাঁ, তো এমপির নাম আর তোমার নাম কিন্তু একই নাম হয়ে গেল, তোমার কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আচ্ছা বড় হ্যাঁ, তুমি সংসদে যেতে চাও না, এমপি হতে চাও না? না। হ্যাঁ, কি হতে চাও? আমি চাকরি করতে চাই। চাকরি, ওটা কি চাকরি করতে চাও? ডাক্তার, মাস্টার, পুলিশ, কি হতে চাও? ডাক্তার। ডাক্তার? হ্যাঁ। বাপরে, তাহলে রাকিবুল তুমি ডাক্তার হবা? হ্যাঁ। আচ্ছা তুমি কি ইয়া করো, লেখাপড়া করো? হ্যাঁ। কোন ক্লাসে? 6। 6। এই মাজারটা কার এটা? গাজীগালি। গাজী কালু, এই যে মাজারে এসেছে, তোমার ভয় লাগতেছে না? না। কেন ভয় লাগছে না? আমাদের অভ্যাস। এখানে বলে নেই এই গাছে তো অনেক জিন আছে, শুনেছো তো? হ্যাঁ, শুনছি। এ জিন আছে, জিনের কথা শুনলে তো আমারও কি ভয় লাগে, হাত পা ঠান্ডা হয়ে যায়। এ তোমার ভয় লাগে না? না, আমরা কিছু করি না। আচ্ছা আচ্ছা, তুমি কিছু করো না তাই ভয় লাগে না। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা এখানে দেখেন, যখন এখানে এই মাজারেতে একটা আজান পড়েছে, এই কুকুরটি উপর দিকে আল্লাহর দিকে ফরিয়াদ করে এও এর জব দিচ্ছে, কারণ এই কুকুর এবং এর পাশে কিন্তু আর একটা কুকুর ছিল, এর আগে আমরা এসে কিন্তু একটা ঝামেলায় পড়েছিলাম। দেখুন, এই এরাও কিন্তু জন্তু জানোয়ার হওয়ার পরেও কিন্তু এরা বোঝে। এই যে দেখেন কিভাবে সে উপর দিকে এই আজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু, এই যে দেখেন এই কুকুরটার দৃশ্য এই মাজারেতেই থাকে। দেখেন কি দৃশ্য, এই যে দেখতে পাচ্ছেন। এখানে যখন আজান হচ্ছে মসজিদের, দেখেন এই যে দেখেন আর নাই, এই যে দেখেন আর আর উত্তর বন্ধ হয়ে গেছে, দেখুন এই যে। চাচা সালাম আলাইকুম, তা ভালো আছেন? চাচা এই যে মাজার এখানে যে এরা, আমরা শুনতেছি গাজী গালু চাম্পাবতীর মাজার, হ্যাঁ, আমরা আসছি ভিডিও করার জন্য। তো আপনারা তো এখানকার স্থানীয়, হ্যাঁ? আচ্ছা এখানে বলে নাকি মাঝের মধ্যে আগে বাঘ বাইরে হতো, আগে বাড়াচ্ছিল, আগে বাজাচ্ছিল। আচ্ছা এই দিকে কেমন বলেন তো? এখন দেখা যায় না, আগে দেখা গেছে। আগে দেখা গেছে একে সদ্য এখানে এই রাস্তার বলে বাঘ বাড়াতো, এই রাস্তায়, হ্যাঁ, এই তখন এটি বাজারে, বাজার ছিল। হ্যাঁ, তো তখন এইলে ইয়া লয়, এই সাধারণভাবে বাজার হচ্ছিল। জি জি। ওই রাত্রে আমরা দেখিনি, বাঘ দেখিনি, কিন্তু বাঘের পাও যে হ্যাঁ হ্যাঁ, সে পায়ের সাপগুলো দেখা সাপগুলো দেখা যায়। দেখা গেছে। আসলে দর্শক বন্ধুরা এখানে বাঘ বাইরে হয়, আসলে বাঘ এবং গাজী কালুর সাথে কি সম্পর্ক বলেন তো? এটাই তো আমরা বলতে পারবো না। আমরা শুনেছি ও বলে নাকি ওই বাঘ বলেন, বাঘের ছেলে বলে নাকি ঘুরে বেড়াতো, হ্যাঁ, আগে শোনা গেছে তাই। বনে জঙ্গলে এরা তিনজন থাকতেন। আগে শোয়ার হয় ঘুরে বেড়াচ্ছিল। হ্যাঁ তা এটা কেমন করে বোঝা যাচ্ছে, এর থেকে বাঘ যায় অগ্রে ইয়া আছে, এই মুহূর্তে কোট কোট, কোট, কোটলা বৈঠকখানা না। বৈঠকখানা, ওটা বিচার বিচার কার্যালয়। হ্যাঁ, ওটা বৈঠকখানা, ওই বৈঠকখানা যায়, মানে এই পর্যন্ত পাও দেখা গেছে। মানে এখান থেকে যাই হ্যাঁ। আবার এই দেখা যায়। হ্যাঁ, পাও দেখা যায় যে হ্যাঁ এখানে গেছে লাইন। হ্যাঁ হ্যাঁ, বাঘের পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ। মানে ওনার বাঘের ছেড়ে শোয়ার, মানে বাঘের ছেড়ে যাওয়া আসা করতো, কারণ তারা ছিল বাদশাহ সেকেন্দারের ছেলে, হ্যাঁ। কিন্তু তারা রাজ্য ছেড়ে, তারা কিন্তু আল্লাহর ওলি যেহেতু ইসলাম প্রচারের জন্য ওরা বনে জঙ্গলে ইবাদত বন্দেগী করেছে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য বাদশাহ সেকেন্দার নিজেও কিন্তু তাদের ছেলেকে তারা প্রাসাদে কিন্তু রাখতে পারেননি, কারণ তারা আল্লাহ আল্লাহ, এই জন্যই হয়তো বা এই বাঘের সাথে বনে বনে তাদের হ্যাঁ, ভালোবাসা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা চাচা, এখানে সত্য কি এখানে আপনারা কিছু দেখেছেন যে এখানে অলৌকিক কিছু এরকম ঘটে এখন? হ্যাঁ, এখন দেখা যায় না, কিন্তু তবে আগে কি আগে হয়েছে একটু যদি আগে বলতেন? দেখা গেছে, আগে দেখা গেছে। তার কারণ আগে আমার দোকান অনেক দিন হলেই ওই জায়গাতে আছে দোকান তখন। এই পাশে, হ্যাঁ। ওই পাশে, হ্যাঁ ওই পাশে। হ্যাঁ, ওই পাশে একদম মগরে আসার নামাজ পড়ে জি জি, পড়েছি। হ্যাঁ হ্যাঁ এর ওদিকে এই যে আমার ঘরের ওপর হ্যাঁ হ্যাঁ, কি যেন দুরুম দাম করে দিল এই দোকানে ঘরে উপর, দোকানে ঘর। ওরে বাপরে, তারপর? তারপর আমি যখন নামাজ শেষ করে হের কিনলে দেখলো, তখন আমরা এই ঘরলা ছাপড়া, ছাপড়া ঘর, হ্যাঁ হ্যাঁ তো দেখি না কিচ্ছু দেখা যায় না। হ্যাঁ, তারপর আমি যে আবার শুতলাম, শুতে কইলাম যে তোরা যা ইচ্ছা তাই কর বাবা, হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে নিলাম। আর তারপরে আর
কিচ্ছুই না, চুপচাপ চুপচাপ। চুপচাপ। আর এখানে আসতেই একজনে বললো যে আসলে এখানে অনেক জিনেরা আছে, হ্যাঁ, অনেক জিন, জিন আছে এটাতে। কিন্তু ক্ষতি করে না। না না, হ্যাঁ। কোনো ক্ষতিকর না। এটার দিন থাকার দরুন এখানে কোনো চুরি ছোটা হয় না। হ্যাঁ, এই দোকানের কোনো চুরি হয় না, কোনো চুরি নাইট গার্ড নাই। না, আরে বাপ রে বাপ, এখানে নাইট গার্ড নেই। একরে প্রত্যন্ত ওই গ্রামের ভিতরে দোকানে তারপরে এখানে চুরি হয় না। না, দোকানে ওই শোরুম, ওই শোরুমে এক লোক থাকে, আর ওই দোকানেতে এক লোক থাকে। কিন্তু চুরি হয় না। আর ইলে দোকানে কোনো লোক থাকে না। ইনশাল্লাহ এত কোনো চুরি হয় না। এটা তো মাজারের একটা উসিলায় আপনার একটা ভরসা পান। হ্যাঁ, আর আপনারা এই মাজারকে মানেন মনে হয় আপনার এলাকাবাসী? হ্যাঁ, আমরা মানাই তো লাগে আমাদের। তাই? মানবেন না, যে যাবে তাকে উনি মাজার থেকে ওলি আউলিয়ার মাজার। মাজার। আচ্ছা আচ্ছা। মানা লাগে এই জন্যই শোনেন, আমার জীবনে বহু কিছু ঘটছে এখানে। আমি তখন বগি চড়াচ্ছিলাম। গরু গরু, বগি, ও বগরি বগরি, হ্যাঁ। ওই মুরত ওরা ফাঁকা আছে, তো ওটি বগি বেঁধে দিয়ে এর দোকানদারি করতেছি। তো সেই দিন আবার এক লোক, আমাকে একটা স্থানীয় লোকই পোলা করে লিয়েছে জিয়াত করবে। পোলা পোলা। পোলা, আচ্ছা, এখানে মাঝি মাঝি সব বহু লোক আছে জিয়াত করে। তা ওই পোলা খেতে খাওয়ার পর বাইরে গেলাম, রাত্রে কমে দেখি যে হঠাৎ করে গাওয়ার জ্বর এলো। হঠাৎ করে আপনার কাছে জ্বর? জ্বর ইরে বাপ রে। তারপর? জ্বর এলে পরে তো কিছুক্ষণ পর করছে, তো পোলা খাবার কি করছে, কি যে করছে তা জানি না, কিন্তু মানে গায়েবী ভাবে? হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে। মানে মানে আমি আপনার শুনে পাচ্ছেন কিন্তু দেখে পাচ্ছেন না? না, দেখে পাচ্ছে, শুনে পাচ্ছি, বা আমার পাশে আশেপাশে যে লোক আছে তারাও শুনে পাচ্ছে না, কিন্তু আমি শুনে পাচ্ছি। আমার কাছে এই তো কোটি পোলা খাবার কি করছিল, আর বগরি বানিয়েছিল কেউটি, ও, এই জন্যই তোর এই অবস্থা। তা আমি অনেক কিছু মানাচ্ছিলাম, করলাম যে না বাবা, আমি তো ভুল করে এটা করছি, ভুল হয়ে গেছে আমার। এটা ভুল হয়ে গেছে। তারপরে দেখি যে আল্লাহ রহমত, ওনাকে দোয়াই, পরে পরে দেখি যে আমার সুস্থ হয়ে গেলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা আমার এখানে প্র্যাকটিক্যাল আপনার সাথেই ঘটনা ঘটেছে? এই ঘটনা আমার সাথে। আচ্ছা আচ্ছা। সেই থেকে আমি আজ পর্যন্ত এটা কোনো জিনিস আমি খাই না। এখানে ভয়েই খান না যে কি হয় না? মানা করতে খবরদার কোন জিনিস খাবো না। আচ্ছা আচ্ছা। ওই জন্য আমি খাই না। তাহলে এটা জাগ্রত মাজার, হ্যাঁ, জাগ্রত না। আজও জাগ্রত। আগে আগে কোনো লোক একলা লাগাবার সাহস পায়নি। কেন, কি হয়? ওই যে সব ইরে উড়ে দেখে। ওই যে বাঘ কখনো এই সেই, হ্যাঁ, এগুলো এদিকে রাস্তাতে বলে নাকি ঘোরাঘুরি করে? ঘোরাঘুরি করতেছিল। ওরে বাবা রে বাবা। আমার এক ভাই হ্যাঁ হ্যাঁ। একদিন পায়খানা করে বাড়াচ্ছে, আমার বাড়ি এই পাড়া। ওই পারে, হ্যাঁ। ওই পাড়ে এই শেষ সীমানার বাড়ি ওই আমার ওই ভাই। তো পায়খানা করে হ্যাঁ দেখে যে তখন গাছ ছিল, আবার বড় গাছ ছিল পাখিদের, পুরাতন গাছ ছিল? হাফি নতুন গাছ ছিল। যে ওই গাছের মাথা হালিয়ে বৌরি পাতা কিলেছে। ওরে বাবা রে, অত বড় বট গাছ আর পাইকড় গাছ মাথা এইভাবে হেলা চলে আসছে? হাইলে মাটির পাতা কিলেছে। এই বকরি ডাকার? বৌরিটা অনাগেরি বৌরি, ও আচ্ছা আচ্ছা, ওনাদেরই। অনাগেরি। এ তখন বাবা। তো এলে ঘর বাড়ি ইলে লয়, তো ঘর টরলে তখন সব কিছু দেখা যাচ্ছে হ্যাঁ, খোলা খোলা। খোলা। এই তো আগে অনেক কিছু দেখা গেছে বা অনেক লোক দেখিয়েছে। এখন মানুষ যারা করে যায়, হ্যাঁ হ্যাঁ। তারা শেষে দিয়ে ফেরত করলে পারে, তাহলে অবশ্য আরো বউ না পারলে দিয়ে করবে না। তাই তো, অনেক জিয়ারত হয় এখানে। হ্যাঁ, দিয়ে পাই। আচ্ছা, তাহলে এখানে আপনার বাড়ি? হ্যাঁ, তাহলে এই যে জীবনে আপনার সাথে যে ঘটে গেছে এগুলো একদম সত্য কথা? আচ্ছা ঠিক আছে চাচা, ভালো থাকেন, সালাম আলাইকুম। শুনলাম আর কি এই মাজার সম্বন্ধে আর কি। দর্শক বন্ধুরা, আমি ঘটনা মেলা আছে। এখানে আরো কিছু ঘটনা আছে। হ্যাঁ, আর কি আছে বলেন তো? মহাস্থানে মেলা, হ্যাঁ, মহাস্থানে মেলা। মেলা করে আসছিস আমরা 3 জন লোক। 3 জন? তখন ঘাটে তো ওই মধ্যে
তা আমরা ওই পাতার মধ্যে আছে দেখি একটা ঘোড়া, এত সুন্দর একটা ঘোড়া, ঘোড়া ঘোড়া রাতে? এত ঘাস ওরে খাচ্ছে, বাবা রে বাবা। ঘাস খাচ্ছে। তখন আমার সাথে আছে আমার চাচা, আমি করছি এই সার্কাসের ঘোড়া ছুটে হয়ে যাচ্ছে, ঘোড়াটা ধরা হোক। ইরে বাবা রে, সার্কাস থেকে আসছে আপনারা ভাবছেন? তারপর ঘোড়া ধরবে জন্য ঘোড়া এক পাকা মেরে উঠলে রাস্তার উপর, জি জি। রাস্তার উপর উঠে এই ঘোড়া তো কোন দিক গেল আর আমরা খোঁজ পাই না। খোঁজ আর পেলেন না? না, আদৌ ওটা ঘোড়া ছিল কি? আদি মনে হয় না। সাইজ তো দেখলাম ঘোড়ায়, ঘোড়া কিন্তু কিন্তু মিলে আর গেছে কি হঠাৎ। যে তা কাউকে বলবো। দেখলাম আমরা ঘোড়া, সুন্দর ঘোড়া, তার ঘোড়ার চেহারা দেখলে এবার মাথা খারাপ হয়ে যাবে, এত সুন্দর ঘোড়া হয় না। সেই ঘোড়া আমি চেষ্টা করব আজকে নিউজে সরাসরি দেখানোর জন্য। এখানে যে ঘটনাগুলো ঘটে আমরা শুনেছি, এই গাজী কালু চাম্পাবতীর অনেক কাহিনী রয়েছে। আমরা মধুমালা মদন কুমার সিনেমা দেখেছি, সেই সিনেমাতে বাদশা সেকেন্দারের পুত্র এই গাজী, মানে গাজী, সে কিন্তু মোটক রাজার মেয়ে বা তার সাথে অভিনয় করতো। তারা দেখে যে সেই বগুড়া জেলার এমন একটি ঐতিহাসিক জায়গা যাকে বলা হয়েছে কেল্লাপুশি মেলা হয়। সেই কেল্লাপুশিতে এনারা গাজী এবং কালু দুই ভাই কিন্তু বনে জঙ্গলে ওখানে একটা বট বৃক্ষর গাছের নিচে কিন্তু ঘুমাছিল। তো ইতিমধ্যে কিন্তু একটা নীলপরি এবং লালপরি ওই দিক দিয়ে যাওয়ার সময় দেখে যে এই গাজীর চেহারা দেখে তারা আনুমানিক করেছে নীলপরি লালপরিকে বলে যে বিশ্বের ভিতর, দুনিয়ার ভিতর সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী এই গাজী। তখন লালপরি বলে না না না, আমাদের এই কেল্লাপুশি ওখানে যে মটুক রাজা যে ছিল, যে হিন্দু রাজা, তার মেয়ে ছিল সেই চাম্পাবতী। ও বলে যে বিশ্বের ভিতর সুন্দরী যদি রমণী যদি হয়ে থাকে তাহলে এই চাম্পাবতী। তো এদের মধ্যে দুই, এই গাজী এবং কালুকে বা ওই চাম্পাবতীকে নিয়ে এই লালপরি নীলপরির ভিতরে যখন গন্ডগোল শুরু হয়ে যায়, তখন সিদ্ধান্ত নিল ঠিক আছে তাহলে মটুক রাজার মেয়ে ঘুমা আছে, সে এনাক করছে কি ঘুমন্ত অবস্থায় গাছের এখান থেকে এই কেল্লাপুশির স্থান থেকে নিয়ে যায় সেই রাজকন্যার পাশে যখন ঘুমন্ত অবস্থায় দুইজন এক খাটে করে, তখন ঘুম থেকে জেগে উঠে এই সেই গাজী এবং মানে গাজী এবং চাম্পাবতী তারা অবাক হয়ে যায়। এখন এ কোনোদিনই এত সুন্দর পুরুষ দেখেনি, ও এত সুন্দর রমণী দেখেনি, এই তার ভিতর প্রেম ভালোবাসা হয়। ঠিক এই গাজী এবং কালুর মাঝারেই আমি আসছি, শুনবো এই চাচারের মুখ থেকে। এখানে বলে নাকি একসময় বাঘ বাড়াতো বা অনেক অলৌকিক ঘটনা কিন্তু আজও ঘটে। থাকুন আমার সাথে, আমি মোশাররফ হোসেন ইমন, এই চাচার সাথে আমি কথা বলবো, জানার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা,
দর্শক বন্ধুরা, আমি এমন একটি আউলিয়ার মাজারে এখন আছি বা অবস্থান করতেছি, এবং এই এলাকাবাসীর কাছ থেকে আমি কিন্তু জানার চেষ্টা করেছি। এখানে একসময় ঘোড়া বাইর হয়, এখানে একসময় যে এই রাস্তা দিয়ে কিন্তু বিশাল বড় বড় বাঘ বাইর হয়ে এখানে অবরোধ করে বসে থাকতো। মানুষ জানতো না যে সে বাঘেরা কোনো ক্ষতি করবে না, কারণ এই বাদশার পুত্র ছিল গাজী এবং কালুস, তারা থাকার কথা ছিল রাজপ্রাসাদে, কিন্তু তারা রাজপ্রাসাদে না থেকে তারা কিন্তু ইসলাম প্রচারের জন্য বনের জঙ্গলে ঘুরে বেড়াইছে, এবং সেই গাজীর পুষ মেনে যায়, কথার ভাষা বুঝতে পারে যে আল্লাহর অলি এই গাজীর সাথে থাকলে আমরাও আল্লাহওয়ালা হয়ে যাব, বাঘের কথা। তো সেই বাঘ, বনের বাঘ সব তাদের বন্ধু হয়ে যায় এবং পুষ মানে। আর তার জন্য তারা যেখানে গিয়েছেন সেখানে বাঘ গিয়েছেন, এবং বলা হয় এই বাঘের চড়ে তারা আরো আহরণ বা শোয়ার হয়েছিলেন, বা বাঘের পিঠের চড়ে তারা ঘুরে বেড়ায় এই তিনজন। তো এখানে এসে আমি অনেক অলৌকিক যে কাহিনীগুলো কিন্তু শুনলাম, আমি জানলাম, আপনাদের জানানোর চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা, বগুড়া সদর উপজেলাতে ঠিক বাদশা সেকেন্দারে সেই গ্রামের বাড়িতে ঠিক পূর্ব পার্শ্বে যে গ্রাম সাতশিমলিয়া গ্রাম, আর এই সাতশিমলিয়া যে পূর্বপাড়া বা উত্তরপাড়া, সরি উত্তরপাড়াতেই এই মাজারটি অবস্থিত। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাজীর যে মূল মাজার, আর এই পিছনে আছে সেই মুটুক রাজার মেয়ে সেই চাম্পাবতী, এবং এই গাজীর ছোট ভাই কালুর মাজার। আর মূল মাজার হেটের এখানে তিনজনারই মাজার রয়েছে। দর্শক বন্ধুরা, এই গাজী কালুর চাম্পাবতীর মাজার কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু অবস্থিত রয়েছে। জানি না এই ভিডিওটি কেমন লেগেছে, আমি জাস্ট তুলে ধরার চেষ্টা করছি। এর পরবর্তীতে আমি আবারও নতুন ভিডিও নিয়ে আসবো, তবে যাওয়ার আগে বলে যাই, আমি অসুস্থ মানুষ, আমার গলার কিন্তু সাউন্ড দেখেই বুঝতে পারতেছেন আমার গা সর্দির জ্বরে আমার গলা ভেঙে গিয়েছে, আমি ভালো কণ্ঠ দিতে পারিনি। বেদবি ক্ষমা করবেন, আমাকে সাপোর্ট দেবেন। আল্লাহ হাফেজ।